জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনে পণ্য ও গণপরিবহন ধর্মঘট। পথে ঘাটে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, ট্রেন লঞ্চে বাড়তি ভাড়ার অভিযোগ। সব ভোগান্তি তো আমাদের, ভাড়া বাড়লেও সেটা আমাদের, এখনো আমাদের। চাকরিতে জয়েন করতে হবে, কিভাবে করবো আমি? সিএনজি ভাড়াও নিচ্ছে ডাবল। যে দাঁড়াই আছে, ভাড়া বেশি যাচ্ছে। 1 ঘন্টা দাঁড়াইলাম, টিকিট নাই। লঞ্চ চলাচল করে কিন্তু সেখান থেকে ভাড়া অনেক বেশি চায়। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কোথাও দাম চড়া, কোথাও নষ্ট হচ্ছে পণ্য। অনেক দাম বেশি। সবজি এটা তুলনামূলক একটু দাম বেশি। সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে মাল প্রচুর মাল আসছে, কারণ আমরা তো মনে করছি ধর্মঘট যাই হোক মাল পাওয়া যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আসেনি সমাধান। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিন্ডিকেটের কারসাজিতেই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, অভিযোগ বিএনপির। দর সমন্বয়ের সুযোগে ভাড়া বাড়ানো হলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিকে চলছে গণ টিকাদান। 7 দিনে ভ্যাকসিন দেওয়া হবে 70 লাখ মানুষকে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চক্রের 8 সদস্য গ্রেফতার। প্রতারণার শিকার 5 শতাধিক মানুষ। নদীপথে আতঙ্ক, 7000 অবৈধ বালখেট। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বালু ব্যবসায়ীদের দৌরাত্মে আনা যাচ্ছে না নিয়ন্ত্রণে, বলছে বিআইডব্লিউটিএ। এবং হাইড্রোজেন ফুয়েলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বর্জ্য পানি থেকে উৎপাদনের গবেষণা প্রায় শেষ। চট্টগ্রামে ল্যাব স্থাপন, আগামী বছর বাণিজ্যিকভাবে শুরুর আশা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনে পণ্য ও গণপরিবহন ধর্মঘট চলছে। আর এতে করে পথে ঘাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে 2-1টি বিআরটিসি বাসের খোঁজ মিললেও ট্রেনের টিকিট যেন ডুমুরের ফুল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মিলছে না গন্তব্যের টিকিট। সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তোহা খান তামিমের রিপোর্ট। প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছা মাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন, সেখানেও মরার ওপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘন্টার পর ঘন্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন, ট্রেনে উঠতে না পারার শঙ্কা তাদের। নানা জরুরি কাজে যারা ঢাকায় এসেছিলেন, আটকা পড়ে এখন বিপাকে তারা। শেষ ভরসা স্থল স্টেশনে এসেও ভোগান্তি পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। মালিকের সাথে সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের ভোগান্তি। আমি সে নিউ মার্কেট থেকে হাঁটে আসছি, উপায় নাই, কোনো উপায় নাই, কি করা যাইব? বাস বন্ধ, সবকিছু বন্ধ, আমরা তো বাড়ি যাইতে হইব। টিকিট পাইছি, স্ট্যান্ডিং টিকিট আর কি, তো সব লাগে বিচ চালাইছে। 120 টাকা নিচে, তাও হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। টিকিট দিতে আসছিলাম, বাস পাই নাই, এই জন্য ট্রেনেও এখন টিকিট পাই না। এইভাবে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, আসছি ওইভাবে, যাইতে হইতেছে এইভাবে। এদিকে রাজধানীতে সকাল থেকেই কর্মমুখী মানুষ পড়েছেন বিপদে। সড়কে গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি আর চুক্তিতে চলাচল করা বিভিন্ন ছোট বাহনের দৌরাত্মে দিশেহারা নগরবাসী। 2-1টি বিআরটিসি বাসের দেখা মিললেও হুড়ুহুড়ি করে উঠতে হচ্ছে তাতে। আছে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। গাড়ি নাই, যাতে খুব কষ্ট। সিএনজি ভাড়া চাইতেছে 100 টাকার, সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা। বেসিক্যালি যারা মিডল ক্লাস, তারাই বেশিরভাগ এটা সমস্যার সম্মুখীন হয়। বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি। কারণ অফিসে যাব সকালবেলা, গাড়ি পাচ্ছি না, আর এখানে রিক্সা ভাড়া হয়ে গেছে ডাবল। তেলের দাম বাড়াইছে, পরিবহন শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিচ্ছে। এখন সব ভোগান্তি তো আমাদের, ভাড়া বাড়লেও সেটা আমাদের, এখনো আমাদের। এদিকে দেশের বিভিন্ন লঞ্চ ঘাটেও বেড়েছে ভিড়। পরিবহন সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। লঞ্চ চলাচল করে কিন্তু সেখান থেকে ভাড়া অনেক বেশি চায়। আগে এখান থেকে 80 টাকা 90 টাকা করে নিত, এখন তারা 100 টাকা বা তার চেয়েও 10 টাকা বেশি নেয়। আগে 70 টাকা ছিল, এখন আবার 100 টাকা করে নিচ্ছে। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ছে,
সেই জন্য আমরা 10 টাকা বেশি নিয়েছি। জনভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত পরিবহন খাত স্বাভাবিক করার দাবি সাধারণের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল সাধারণ কর্মদিবস হওয়ায় কর্মস্থলে ফেরা যাত্রীরা পায়ে হেঁটে দফায় দফায় যানবাহন পরিবর্তন করে ছুটছেন গন্তব্যে। অন্যদিকে এই ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে পণ্য পরিবহনেও। উৎপাদিত শস্য নিয়ে কৃষক পড়েছেন ভোগান্তিতে। সাথিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। জীবন জীবিকার প্রয়োজনে সবাই ছুটছেন অনিশ্চিত যাত্রায়। দফায় দফায় যানবাহন পরিবর্তনই নয়, পায়ে হেঁটে রওনা হতে হয়েছে বেশিরভাগ মানুষকে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। গাবতলী থেকে সাভার 100 টাকা পিস 3 জন করে নিয়ে যাচ্ছে। গাড়ি নাই, যাতে খুব কষ্ট। সিএনজি ভাড়া চাইতেছে 100 টাকার, সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা, 200 টাকার চাইতেছে 800 টাকা। আমি আপনার পুরাতন ঢাকা থেকে মানে এ পর্যন্ত আসছি, মোটরসাইকেল করে আসছি। এখানে অনেক দুর্ভোগের মধ্যে পড়ছি আর কি। আমরা রিক্সা আসলাম সেই ইয়ের থেকে, শ্যামলী ফার্ম গেট থেকে। এখন আবার এখানে আবার মানিকগঞ্জ যাইতে, তো এখন কিভাবে যাবো তাই চিন্তা করতেছি। ধর্মঘট ডাকার কারণে বাস চলাচল বন্ধ, তেলের দাম বৃদ্ধি, এগুলো তো জনসাধারণের একটা ভোগান্তি। এখন যাব কুষ্টিয়াতে, বাস তো নাই। জ্বালানি তেলের দাম বাড়ার অস্বস্তির সঙ্গে চাকরিজীবী ও শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত সূচি মানতে গিয়ে ক্ষোভ পৌঁছেছে চরমে। রবিবারের কারণে আমাকে যেতে হচ্ছে, না হলে আমার মানে যেতেই হবে অফিস, যেহেতু আমার পরীক্ষার হলে ঢুকতে লেট হয়ে গিয়েছে এবং আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। পরীক্ষার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারিনি। আমরা সন্দেহে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না। এদিকে দুদিনের পরিবহন ধর্মঘটে দুশ্চিন্তায় কৃষকরাও। কাঁচা শস্য পরিবহন সংকটে পড়ে থাকছে খেতে। পুরা ক্ষতি এই ধর্মঘটে, কারণ এই যে মূলা বুনছে, এই মূলাগুনি তো ঢাকার শহরে যাইবো, তাই না? কিন্তু যাইতে পারতেছে না। সারের দাম বেশি, তেলের দাম বেশি, কৃষকরা তো পোষাইতে পারতেছে না। আবার সবজি বেচতে গেলে তো সেরকম দাম কৃষকরা পায় না। এদিকে মোংলা বন্দরে পণ্য ভর্তি শত শত ট্রাক অপেক্ষায়। শুধু তাই নয়, অল্প সংখ্যক যেসব ট্রাক চলছে তারাও হাঁকাচ্ছেন দ্বিগুণ দাম। এখানে তো যে এই পরিমাণের তেল ব্যবহার হয়, এটা তো অন্য কোথাও রোড পথে, সড়ক পথে এটা হয় না, এতটা হয় না। তো আমি মনে করি যে এটা প্রভাব পড়ার আগেই সংশ্লিষ্টদের অনুরোধ থাকবে যাতে প্রভাব মুক্ত এই বন্দরকে যেন রাখা যায়। জ্বালানি তেলের দাম বাড়ায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম, মানিকগঞ্জে আছেন সাথিলা শারমিন এবং চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, রাব্বি, সময় যত গড়াচ্ছে সড়কের চাপ এসে পড়ছে রেল স্টেশনগুলোতে। আমরা সকাল থেকে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে এখানে যত সময় গড়াচ্ছে মানুষের যাত্রীর চাপ ততই বাড়ছে। আপনাকে একটু দেখাতে চাই যে লাইন ধরে টিকিটের যেই হাহাকার, টিকিট কাউন্টারগুলোতে যেই মানুষের অপেক্ষা এবং টিকিট না পেয়ে দূর দূরান্তে যারা যাবে, নিজ গন্তব্যে যারা যাবেন, তাদের কিন্তু হাহাকার আসলে বেড়েই চলেছে। আপনি জানেন রাব্বি যে আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে আসা নানা প্রান্ত থেকে যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছিলেন এবং এসে তারা আসলে বেশ বিপাকে পড়েছেন। সঙ্গত কারণেই তাদের আসলে ঢাকা শহরে যাদের থাকার জায়গা নেই তারা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন যে তাদের আসলে থাকার জায়গা নেই, আসলে তারা এখন কোথায় যাবেন। তারা তাদের যে গন্তব্যে সে গন্তব্যেও যেতে পারছেন না, টিকিট পাচ্ছেন না একে তো, এদিকে সড়কেও তারা আসলে সড়ক পথেও তারা যেতে পারছে না। সব মিলিয়ে ভোগান্তি তাদের আসলে চরমে উঠেছে। এছাড়া নানান কাজে যারা এসেছিলেন তারাও কিন্তু আসলে বিপাকে পড়েছেন। একে তো সড়কে গাড়ি নেই, সেই গাড়ির স্টেশনে পৌঁছাতেও তাদের যেমন বেগ পোহাতে হচ্ছে, পাশাপাশি স্টেশনে এসেও তাদের আসলে যে বিরূপ প্রভাব, বিরূপ পরিবেশ সেটি আসলে তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের প্রতিটি চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীতে ঠাসা, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। কাউন্টার যে চত্বর রয়েছে সেই চত্বর থেকে শুরু করে প্ল্যাটফর্ম থেকে শুরু করে অন্যান্য যে স্থানগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু যাত্রীরা বিচরণ করছেন এবং তারা গন্তব্যে যাওয়ার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন।
এছাড়া আমরা যদি বলি যে বিরতি দিয়ে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন স্থানে যে ট্রেনগুলো যাবে, আমি যদি বলে থাকি তাহলে 2:45 মিনিটে সিল্ক সিটি রাজশাহীগামী ট্রেন রয়েছে, আর কিছুক্ষণ পরে এছাড়া 3টার সময় সিলেটগামী কালনী এক্সপ্রেস রয়েছে, 3:20 মিনিটে উপকূল এক্সপ্রেস রয়েছে নোয়াখালীগামী, তাছাড়া জামালপুর কমিউটার ট্রেন রয়েছে দেওয়ানগঞ্জগামী 3:40 মিনিট, এছাড়া চট্টগ্রামগামী আরও পরে অর্থাৎ 4:30 মিনিট 4:30টার সময় সুবর্ণ এক্সপ্রেস রয়েছে। তো যে ট্রেনগুলো রয়েছে লোকাল এবং আন্তনগর ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে আসলে যাতায়াতের জন্য এখানে যাদের আগে থেকে টিকিট কাটা ছিল তারা এক ধরনের বিপাকে পড়েছেন যে তারা ট্রেনে উঠতে পারবেন কিনা। নতুন করে যারা টিকিট কাটতে আসছেন তারা তো টিকিট পাচ্ছেন না, তাদেরকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, আর কোনো কোনো ক্ষেত্রে যা আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই আন্তনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কোনো সুযোগও নেই বলে স্টেশন কর্তৃপক্ষ বা স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তো বলা যায় যে সড়কের যে বিরূপ প্রভাব সেটি পড়েছে স্টেশনগুলোতে। এই মুহূর্তে আমরা রাজধানীর এই ছিল চিত্র। এখন আমরা চলে যাব মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন তিনি। শাতিলা, আসলে রাজধানীর যে পরিস্থিতি সেই রাজধানীর পরিস্থিতির সঙ্গে মিলিয়ে কিন্তু এখানকার পরিস্থিতিও অনেকটাই এরকম, কারণ হচ্ছে যে ট্রাক এবং গণপরিবহন যেটিকে আমরা বাস বলি, যে সাধারণ মানুষের যে পরিবহনটি, এই পরিবহনটি যখন বন্ধ থাকে তখন কিন্তু সব ক্ষেত্রে বিশেষ করে পণ্য পরিবহনে যে ব্যাঘাতটি হচ্ছে তার সঙ্গে রয়েছে জরুরি যে স্বাস্থ্যসেবা জন্য যে রোগীরা আসলে রাস্তায় নেমেছেন, যে আত্মীয় স্বজনরা রাস্তায় নেমেছেন, শিক্ষার্থীরা আছেন, নানা চাকুরিজীবীরা আছেন। কারণ আমাদের মনে রাখতে হবে যে আগামীকাল স্বাভাবিক কর্মদিবস, অর্থাৎ যারা আসলে কর্মের জন্য কর্মস্থলে ফেরত যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন না। অনেকেই আটকে পড়েছেন এই ধর্মঘটে। আসলে সেই ধর্মঘটে আটকে পড়ার কারণে তারা এখন যখন রাস্তায় নেমে আসছেন তখন কিন্তু তারা গণপরিবহনগুলো পাচ্ছে না। গণপরিবহন না পাওয়ার ফলে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তায় হেঁটে হেঁটে রওনা দিতে। দেখতে পাচ্ছেন যে এখানে বাস নেই, বাস না থাকার কারণে এখানে হচ্ছে এই যে অটোরিকশাগুলো রয়েছে, যে সিএনজি চালিত অটোরিকশা এবং যেগুলো আসলে মোটর চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যাত্রীরা যেটি বলছেন যে অভিযোগটি তাদের কাছে রয়েছে সেটি হচ্ছে যে বেশি ভাড়া গুনতে হচ্ছে, অর্থাৎ যেখানে বাসে সে হয়তো 20, 30, 40, 50 টাকা দিয়ে চলে যেতে পারছে গন্তব্যে, কিংবা 100-150 টাকা দিয়ে দূরপাল্লার বাসে চলে যেতে পারছে, সেই বাসের ভাড়া কিন্তু তাকে গুনতে হচ্ছে প্রাইভেট কার থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু তাকে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি যেমন চরমে পৌঁছেছে তেমন আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে পণ্য পরিবহন। আমরা দেখেছি যে রাজধানী থেকে যখন আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম এবং পরে যখন আমরা কৃষকের ক্ষেত পর্যন্ত পৌঁছেছি তখন আমরা দেখতে পেয়েছি কিন্তু সেখানে কিন্তু আর এক ধরনের অবস্থা, অর্থাৎ তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু পণ্য পরিবহনের যে প্রভাব সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ কৃষক কিন্তু দুই দফায় ঝামেলায় পড়ছেন। এক, তার পণ্যগুলো যেমন সে বাজারে নিয়ে যেতে পারছে না, আর একটা হচ্ছে তার যে ক্ষেতে যে ফসলগুলো রয়েছে সেই ক্ষেতের ফসলে কিন্তু সে আসলে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সে কিন্তু সেচ দিতে পারছে না। অর্থাৎ এই যে সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থা দেখতে গেলে কিন্তু আসলে পণ্য পরিবহনের কারণে এবং গণপরিবহনের কারণে যে কেন্দ্রিক যে ভোগান্তিতে মানুষ পড়েছেন সেটি কিন্তু অনেক বেশি। আমরা চলে যাব বন্দর নগরী চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, তিনি যাবেন হয়তো মহানগরীর আরো খবরাখবর। দ্বিতীয় দিনে যে ধর্মঘট সেই ধর্মঘটে কিন্তু জনসাধারণকে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি স্কুলগামী এবং যে গার্মেন্টসের যে কর্মী তারা কিন্তু ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু কর্মস্থলে যেতে হয়েছে। এবং এখন যে অবস্থা সেটা আমরা বলছি যে চট্টগ্রামে যে অভ্যন্তরীণ বাসগুলো সিটি সার্ভিস সেগুলো বন্ধ রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে শ্রমিকদের এক অংশ কিন্তু তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে পরবর্তীতে আমরা কিন্তু যে মূল সংগঠন সেই মূল সংগঠনের নেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া আসলে কোনো ধরনের ধর্মঘট প্রত্যাহার করা হবে না। মূলত প্রশাসনিকভাবে শ্রমিকদের সাথে বৈঠক করার পর সেই সিদ্ধান্ত আসার পর আসলে চট্টগ্রাম সহ সারা দেশে যে রয়েছে সেটা কিন্তু প্রত্যাহার করা হবে। আর আপনাকে যদি বলি চট্টগ্রামে যে বিশেষভাবে যে সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমরা দেখেছি গত 2 দিনে যে ধর্মঘট সেই ধর্মঘটের কারণে কিন্তু আসলে এক ধরনের
কন্টেনার জট তৈরি হয়েছে এবং বন্দরের সংশ্লিষ্ট যে কর্মকর্তা কিংবা যে ব্যবসায়ীরা আছে তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু গতকাল এবং আজকে মিলে প্রায় 5,000 কন্টেনার কিন্তু যে হ্যান্ডেলিং হয়েছে সেগুলো কিন্তু পরিবহন করা সুযোগ তৈরি হয়নি এবং এই কারণে কিন্তু তারা আশা করছে যদি ধর্মঘট অবিলম্বে প্রত্যাহার না হয় একটা কন্টেনার জটের আশঙ্কা করছেন এবং পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর যদি এইভাবে অচল অবস্থায় থাকে সেটা কিন্তু আসলে আন্তর্জাতিক বাজারেও যে একটা ভাবমূর্তি সেটাও নষ্ট হবে এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে অবিলম্বে যে ধর্মঘট সেটা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ধর্মঘটের সর্বশেষ খবর। রাব্বি। গণপরিবহন বন্ধে মানুষের দুর্ভোগের খবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি এবং এর আগে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং শুরুতে ঢাকার কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। এদিকে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর কারওয়ান বাজারে বাড়েনি কাঁচা পণ্যের দাম, বরং খুচরা পর্যায়ে শিম বেগুন সহ অনেক সবজির দামই কমেছে এমন দাবি এখানকার ব্যবসায়ীদের। দাম বৃদ্ধির আশঙ্কা নিয়ে বাজারে এসে অনেক ক্রেতাও জানালেন স্বস্তির কথা। শুক্রবার ভোর থেকে দেশে পণ্য পরিবহন ধর্মঘট চললেও বাজারে নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্য সরবরাহে তেমন ব্যাঘাত ঘটেনি বলেই দাবি কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীদের। তারা অন্য দিনের তুলনায় কিছুটা সস্তায় কিনেছেন বলেও যুক্তি তুলে ধরেন। গতকালকায় যেরকম ছিল আজকে আমরা তার চেয়ে আরো বেশি পাইছি বাজারে এসে, পাইকারি বাজারে। বাইরের পার্টি আসতে পারে না বলে মাল বাইরে কম গেছে। ঢাকার বাইরে যে মালটা যায় এখান থেকে ওই মালটা না যাওয়া তার আমরা আরো কমে পাইছি গতকাল থেকে। কারণ এই ডালের দাম বাড়লে দাম বেশি হবেই, কিছু না কিছু বেশি হবে। আজকে পর্যন্ত আমরা তেমন একটা বেশি পাইনি গা। এখন বিক্রি করতেছি পেঁপে বেশি 20 টাকা, বেগুন বেশি 50 টাকা 60 টাকা, শসা বেশি 40 টাকা, এরকম প্রত্যেকটা মালেই তেমন একটা দাম এই গত সপ্তাহের তুলনায় হয়নি বেশি। বাজারে আসা অনেক ক্রেতা জানালেন শাকসবজির দাম বেশি, তবে ধর্মঘটের কারণে আরেক দফা বাড়েনি বলেও জানান তারা। বাজারে তো দাম বৃদ্ধির নির্দিষ্ট কোনো অজুহাত নাই, কেন বাড়ে কেন কমে এটা আমরা সাধারণ ক্রেতা বিক্রেতা আমরা কিছুতেই বলতে পারি না। জ্বালানির দাম বাড়লে বাড়বে পরিবহন খরচ, আর এ কারণে নিত্যপণ্যের দামও বাড়বে বলে আশঙ্কার কথা জানালেন খুচরা পর্যায়ের বিক্রেতারা। সবজির দাম কম, তার কাছে 12 মাসই কম, তার কাছে অজস্র টাকা আছে, তো 12 মাসই কম। ওটা যেহেতু আমাদের কম্পেয়ার চলবে না, আমরা যারা দিনারি দিন খাই এরা বুঝতেছি, আর যিনি বলেছেন ওনার অবস্থা আমার অবস্থা আসতে পারে সে হয়তো বুঝবে কম না বেশি। কোথায় কম দাম, সিজন সময় হিসাবে যতটুকু মাল অ্যাভেলেবেল তার মধ্যে দামটা এত তেমন কমে নাই। এখন শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, তারপরে পাতাকপি এগুলি অ্যাভেলেবেল হওয়ার কথা, কিন্তু সে তুলনায় দাম একটু বেশি মনে হচ্ছে। এদিকে ধর্মঘটের কারণে কারওয়ান বাজারে প্রকারভেদে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। প্রতিটা মাছে বা প্রতিটা ইয়াতে 5 থেকে 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। তবে ভিন্ন চিত্র সিলেটের বাজারে। সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম। বিক্রেতারা বলছেন মালামালের যোগান না পাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষকের কথা বিবেচনায় এনে দ্রুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সিলেটের কাঁচা বাজারে শীতের সবজির সরবরাহ ঘটলেও আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস ক্রেতাদের। বেগুন 140, সিম 100, টমেটো 120, ফুলকপি 80, বরবটি 60, লাউ 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। পরিবহন ধর্মঘটের কারণে সাপ্লাই কম থাকার কারণে দামটা একটু বেশি। আমরা যারা গরিব আছি আমরা অনেক বেহাল অবস্থা। বিক্রেতারা বলছেন ধর্মঘটের কারণে সিলেটের বাইরে থেকে শাকসবজি না আসায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজি দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না। গাড়ি বন্ধ দমালে মাল দাম বাড়ে। সিলেটি মাল শীতের মৌসুমের যে মালগুলা মানে কমাইছে। এদিকে কৃষকের স্বার্থ বিবেচনায় দ্রুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষক যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় এবং পণ্য যাতে আমাদের না পচনশীল পণ্য যাতে আমাদের না পচে যায়, এর নিরিখে কাজ করার জন্য আমাদের কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি এই কার্যক্রম পরিচালনা করছেন। সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজিতে চাহিদা সামান্যই পূরণ হয়ে থাকে, বেশিরভাগই আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। বাজারের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ।
রাব্বি, দেশব্যাপী যে পরিবহন ধর্মঘট চলছে সেই পরিবহন ধর্মঘটের প্রভাব সম্পর্কে জানার জন্য আমরা এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে, যে বাজারটিকে সবচেয়ে বড় বাজার বলা হয়ে থাকে, খুচরা পাইকারি মিলিয়ে ভোক্তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বাজারও বটে। তো এই বাজারে এসে আমরা যেটা দেখেছি, কাঁচা পণ্য অর্থাৎ বিশেষ করে শাকসবজির যারা বিক্রেতা আছেন খুচরা পর্যায়ে, তারা যেটা জানিয়েছেন, তারা বলছেন যে আজকে তুলনামূলকভাবে গতকালকের চেয়ে দাম কিছুটা কমেছে। তাদের যুক্তি হলো যে ট্রাক ঠিকই এসেছে, রাত্রে ট্রাক আসতে কোনো সমস্যা হয়নি, অর্থাৎ তারা যা দেখেছে পণ্য কেনার সময় সেটা হচ্ছে ট্রাক প্রতি রাত্রে যেমন আসে তেমনই এসেছে। এবং সেই জায়গাতে ঢাকার আশপাশের অদূরের যেসব ক্রেতা ছিলেন যারা খুচরা পর্যায়ে, তারা আসতে পারেনি, যার জন্য তারা বেশি পরিমাণ পণ্য অন্য দিনের তুলনায় কিনতে পেরেছেন। আর এতেই বলছেন যে তারা এই বাজারে কিছুটা কমে বিক্রি করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ কিছুটা কমে বিক্রি করছেন। তবে যে দু একটি পণ্যের দাম বাড়েনি, অর্থাৎ স্বাভাবিক দিনের মতোই যে দু একটি পণ্যের দাম বাড়লে, তাদের কথা অনেক পণ্যেরই দাম, বেশিরভাগ পণ্যেরই দাম কমেছে, অর্থাৎ 10 থেকে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। একটি কারণ, সেটা হচ্ছে যে অন্য দিনের চেয়ে আজকে তারা বেশি কিনতে পেরেছেন, এটা তাদের দাবি। তবে ভোক্তারা যেটা বলেছেন যে আসলে দাম বাড়লেই কি কমলেই কি, দাম তো উচ্চ মূল্য দিয়ে কিনতে হয়, অর্থাৎ বেশিরভাগ পণ্যের দামই তো 50 টাকার উপরে বা 60 টাকার উপরে। তো সেই জায়গা থেকে আসলে যে ধর্মঘটের প্রভাব এই কাঁচা বাজারে আমরা যেটা দেখেছি, সবজির বাজারে, এনারা বলছেন ধর্মঘটের মধ্যেও দাম কমেছে। কিন্তু এই পাশেই যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারে কিন্তু আবার ভিন্ন চিত্র, অর্থাৎ এই পরিবহন ধর্মঘটের কারণেই কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে আকার এবং প্রজাতি ভেদে বিভিন্ন মাছের দাম। তো সেখানে কিন্তু ঠিকই বলা হচ্ছে যে পরিবহন ধর্মঘটের কারণে ঠিকমতো ট্রাক আসেনি বা পণ্য নিয়ে, অর্থাৎ মাছ নিয়ে পরিবহনগুলো আসতে পারেনি, কিংবা যেগুলো এসেছে সেগুলোর পরিবহন খরচ বেড়েছে। সেই জায়গা থেকে কিন্তু মাছ বাজারে কেজিতে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং আমরা এই যে দুইটা বাজার, খুব কাছাকাছি দুইটা বাজারে আসলে পরিবহন ধর্মঘটের দুই রকম চিত্র দেখেছি। এবং এখান থেকে যে পরিবহন যে যারা ধর্মঘট দিয়েছে, সেই সমন্বয় পরিষদের একটি অংশ বাংলাদেশ ট্রাক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে এই সব কিছুই আসলে পরিবহন ধর্মঘটের আওতায় রয়েছে। তারপরে আমরা এই বাজারে এসে দুই বাজারে দুই রকমের চিত্র দেখেছি। তো রাব্বি, আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে ধর্মঘটের প্রভাব সম্পর্কে এই ছিল সবশেষ খবর। রাব্বি, কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এদিকে বিএনপির অভিযোগ, সরকারের সিন্ডিকেটের কারসাজিতেই জ্বালানি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, যার দুর্ভোগ পুরোটাই ভোগ করছেন সাধারণ মানুষ। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও মন্তব্য করেন দলটির নেতারা। যেহেতু আজকে দেশে মানুষ জেগে উঠতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, এই যে নিজেদের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, ভোটের কথা বলছে, অধিকারের কথা বলছে, ভাতের অধিকারের কথা বলছে, স্বাস্থ্য অধিকারের কথা বলছে, সুতরাং সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে। ডিজেলের দাম, কেরোসিনের দাম, আপনার এলপিজির দাম হঠাৎ করেই 1 টাকা 2 টাকা বাড়লে 15 টাকা করে পার লিটারে বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিন্তু থেমে নাই। সরকার এটা, অনেকে বলছে নিয়ন্ত্রণ করতে পারছে না, আমি এটা বলি না, নিয়ন্ত্রণ করছে না। কেননা এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হলো একটি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই সরকার তাদেরকে কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না, নিবৃত্ত করছে না। তাই জনগণ নিষ্পেষিত, গরিব মানুষ আজকে খেতে পারছে না। ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয়ের সুযোগে কেউ অযৌক্তিকভাবে ভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনা সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে, সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। যারা জনগণকে কষ্ট দিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাদেরকে রাজনৈতিকভাবেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর লালবাগে বাচ্চু সর্দার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই সাধারণ মানুষকে জিম্মি করতে দেয়া হবে না।
কেউ যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আগুন সন্ত্রাস জনদুর্ভোগের সৃষ্টি করে, অহেতুক হানাহানির সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে মানুষের কষ্ট দিয়ে, আমরা তাদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধের ভাষায় কথা বলবো এবং সবসময় তাদেরকে আমরা ঘৃণা করব এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করব। দুপুরের সময় আরও থাকছে। পরীক্ষার ফি কমানোর দাবিতে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, অধ্যক্ষকে তালাবদ্ধ করে চলছে আন্দোলন। প্রথম দিনের মতো সারা দেশের কমিউনিটি ক্লিনিকে দেয়া হলো করোনা টিকা। এর মাধ্যমে দেশের প্রায় 40,000 কমিউনিটি ক্লিনিকে প্রায় 70 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতিটি ক্লিনিকে প্রতিদিন দেয়া হবে 500 ডোজ সিনোফার্মের টিকা, যা চলবে আগামী 11 নভেম্বর পর্যন্ত। সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধ অনেক ইচ্ছে থাকলেও দিতে পারেননি করোনা টিকা। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো তার। ঘর থেকে দুপা ফেলেই নিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। টিকা আমার এখন ঘরের কাছে, আমি ঘরে বসে পেলাম, আমার আর কষ্ট করতে হলো না। এভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল করোনা টিকা। ঘরের পাশের ক্লিনিকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না, কোনো জায়গায় যাইতে হয় নাই, বাড়ির পাশে পায় খুব তারা আনন্দ। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে টিকা দিয়েছে, আমাদের কোনো সমস্যা হয়নি। 2 মাস পরে ইনশাল্লাহ আমাদের স্থানে আসছে, আমরা সবাই ইনশাল্লাহ মুক্তি আমরা পাইছি। আমাদের বাসার সামনে হয়েছে, আমাদের অনেক ভালো হয়েছে, আমাদের সুবিধা হয়েছে। গণটিকার কার্যক্রমে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে এসে টিকা নিতে পারবেন প্রায় 70 লাখ মানুষ। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 11 নভেম্বর পর্যন্ত। নির্ধারিত 6 দিনের যে কোনো একদিন বাছাই করে টিকা দিতে পারবে ক্লিনিকগুলো। তবে প্রতিটি ক্লিনিকের জন্য বরাদ্দ থাকবে 500 ডোজ টিকা। সিরিয়াল মেনটেন করছি যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সুন্দর মতো পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। যারা রেজিস্ট্রেশনকৃত ছিলেন তাদেরকে আমরা তালিকাভুক্তি করেছি এবং আজকে সেই তালিকাভুক্তির ভিত্তিতে আমরা তাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে টিকা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও 2টি ক্যাম্পেইন আয়োজন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিকে 12 থেকে 17 বছর বয়সীদের, আবার অন্যদিকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে করোনার টিকা পৌঁছে দেয়া। সব মিলিয়ে করোনার টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে টিকাদান সম্পন্ন হলেও উপায় নেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাজিদ, রাব্বি, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার সাবেক চ্যাম্পিয়ন, দুবারের চ্যাম্পিয়ন, তাদের কিন্তু আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আরেকদিকে অস্ট্রেলিয়ার কিন্তু এখনও তাদের সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা টিকে আছে। দুপুরে মুখোমুখি হবে আমরা জানি কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। আর বিকেলের ম্যাচে কিন্তু লড়বে, বা সন্ধ্যার ম্যাচ যেটি, সেই ম্যাচে লড়বে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। কাগজে কলমে কিন্তু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দু দলেরই যাওয়ার সম্ভাবনা আছে যদি সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। আর এদিকে অস্ট্রেলিয়া যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে কিন্তু রান রেটের একটা আসলে ব্যাপার চলে আসবে। যে দল রান রেটে এগিয়ে থাকবে তারাই কিন্তু সেমিফাইনালে যাবে। সেক্ষেত্রে ইংল্যান্ডও কিন্তু আসলে 4.4টি জয় পেয়েছে তারা, কিন্তু তাদেরও কিন্তু সেক্ষেত্রে রান রেটটা কত হয় সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে। তবে আজকের ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ সমর্থকদেরও হয়তো বা তাকিয়ে থাকবেন, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ম্যাচটিতে। কারণ আমরা জানি গত ম্যাচটিতে অস্ট্রেলিয়া একেবারে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দলকে। বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে 9 নেমে গেছে। আমরা জানি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশকে সরাসরি খেলতে হয়
সুপার 12-এ র্যাঙ্কিংয়ে শীর্ষ 8-এ থাকতে হবে। তো আজকে যদি যে কোনো মূল্যে যে কোনো ব্যবধানে যদি অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে যায়, বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ের 8-এ উঠে আসবে এবং সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ নেমে যাবে র্যাঙ্কিংয়ের 9। তো বাংলাদেশের জন্য কিন্তু আসলে এখনও এই ম্যাচটিতে অনেক কিছু তাকিয়ে থাকবে নিশ্চয়ই দর্শক বা সমর্থকরা। আরেকটা তথ্য জানাতে চাইব, ওয়েস্ট ইন্ডিজ দলের কিন্তু আজকে লাস্ট ম্যাচ খেলছেন ডোয়াইন ব্রাভো, একই সঙ্গে ক্রিস গেইল একেবারেই ছন্দে নেই তিনি, তারও কিন্তু আজকে হয়তো ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ হতে পারে। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ম্যাচের পর হয়তো বা কিছু জানাতে পারেন। রবি রামপল অনেক বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার, তিনিও কিন্তু এই ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ডাকা হয়েছিল ফাস্ট বোলারকে। আর যদি দু দলের সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলতে হয়, ওয়ার্ল্ড কাপের ঠিক আগ দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ একটি বায়োল্যাটারাল সিরিজে মুখোমুখি হয়েছিল, সেখানে 4-1 ব্যবধানে জিতেছিল উইন্ডিজ। তবে আমরা দেখেছি গত ম্যাচে আসলে অস্ট্রেলিয়া দল কতটা তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা আসলে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চায়, তারা কখনো শিরোপা জেতেনি। 10 বছর আগে তারা একবার ফাইনাল খেলেছিল, ঠিক 11 বছর আগে। এবারে আসলে তারা সেই ফাইনাল গন্ডি পার হতেছে এবং এই বিষয়ে কিন্তু তাদের মধ্যে একটা আমরা সেই ইন্টেন্ট তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো আমার কাছে দুবাই থেকেই ছিল সবশেষ খবর। টি-20 বিশ্বকাপের সবশেষ নিয়ে দুবাই থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ভ্রমণ ভিসার আড়ালে চলছিল মানব পাচার। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন একটি চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের প্রতারণার শিকার হয়েছেন 5 শতাধিক মানুষ। ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যে প্রেরণ, নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তৈরি করে প্রতারণার অভিযোগে রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় প্রায় 7 বছর ধরে এই চক্র 5 শতাধিক মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই চক্রের মূল হোতা মোহাম্মদ নাইম খান লোটাস প্রতারণার টাকা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। তারা গ্রাফিক্স ডিজাইনার হাবিবের মাধ্যমে বিএমইটি কার্ড বানিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তদন্ত করে আনুমানিক যেটা বলতে পারি যে এই চক্রের মাধ্যমে গত 6-7 বছরে প্রায় 500-500-এর মতো লোক দুবাইতে প্রেরণ করা হয়েছে এবং একজন ব্যক্তির কাছ থেকে 2 থেকে 3 লাখ করে টাকা নেওয়া হয়েছে। আর বিএমইটি কার্ডের ব্যাপারে যদি বলি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আনুমানিকভাবে তারা বলেছে এখন পর্যন্ত শতাধিক 100-এর মতো বিএমইটি কার্ড তারা নকল প্রডিউস করেছে এবং ডিস্ট্রিবিউশন করেছে। চক্রের দ্বারা প্রতারিতরা জানায় বিদেশ যাওয়ার জন্য তারা নাইমের কাছে বিএমইটি কার্ড বানাতে দেয়। পরবর্তীতে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে এই নকল কার্ড ধরা পড়ে। তিনি বানায় দিছে নাইম বিএমইটি কার্ডটা। আমরা এয়ারপোর্টে গেছি, আমাদের দৌড়া ফেলাইছি এয়ারপোর্ট যে কর্মকর্তারা, কিন্তু আমরা এটা জানতাম না যে এটা ফেক ছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, তুমি হেয়ারের মাধ্যমে যাওয়ার পরে দিয়ে তোমার বিএমই কার্ডটা দিব। বিদেশ যাওয়ার লোভে এই চক্রের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পড়ে জীবনযাত্রায়। তবে এ থেকে মুক্তি পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্বের উন্নত অনেক দেশকে পেছনে ফেলে হাইড্রোজেন ফুয়েল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামেই নিত্য ব্যবহার্য বর্জ্য এবং পানি থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের গবেষণা এখন শেষ পর্যায়ে। আগামী বছরই হাইড্রোজেন ফুয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতি নিয়ে জাপান সরকারের সহযোগিতায় গত মাসে চট্টগ্রামে আনা হয়েছে হাইড্রোজেন ফুয়েল চালিত এই গাড়িটি। এই গাড়ি সামনে রেখে চলছে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি। তৈরি করা হয়েছে বিশেষ ল্যাব, স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এই হাইড্রোজেন একটি বিকল্প জ্বালানি হিসাবে আমাদের সে পরিপূরক জ্বালানি হিসাবে কাজ করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের একটা জ্বালানি পাওয়ার সুযোগ রাখে। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগারে 2018 সাল থেকে শুরু হয় হাইড্রোজেন ফুয়েল উৎপাদন ও গবেষণা সংক্রান্ত এই প্রকল্পের কাজ। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে নিত্য ব্যবহার্য বর্জ্য থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদন করা হচ্ছে। আগামী বছরেই পানি থেকে উৎপাদন করা হবে হাইড্রোজেন ফুয়েল। সেখান থেকে উৎপাদিত ফুয়েল সরবরাহ করা হবে বিভিন্ন যানবাহনে। দৈনিক বর্জ্য এবং বায়োমাস থেকে আমরা এবং পানি থেকে আমরা এই হাইড্রোজেনটা তৈরি করব এবং এই হাইড্রোজেনটা মজুত করে পরবর্তীতে গাড়ি এবং অন্যান্য স্টেশনারি ফুয়েলের জন্য আমরা এটা ব্যবহার করব। সাধারণত 1 লিটার পেট্রোলে মাত্র 10 থেকে 15 কিলোমিটার যাতায়াত করা যায়। এক্ষেত্রে 1 কেজি হাইড্রোজেন ফুয়েলে 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করা যাবে।
খোদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নিজেই চড়ে দেখলেন হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ির কার্যকারিতা। পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে আমরা এটাকে হয়তো ফুয়েলটা এখান থেকে নিতে পারবো আর কি, বলে কষ্ট অনেক কমে যাবে। বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেন, হাইব্রিড এবং ইলেকট্রিক চালিত গাড়ি ব্যবহার হচ্ছে। এইসব গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। তবে হাইড্রোজেন ফুয়েল চালিত যানবাহন হবে একেবারেই পরিবেশ উপযোগী। জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য হাইড্রোজেন ফুয়েল নিয়ে বিশ্বের হাতে গোনা যে কটি দেশ গবেষণা করছে, বাংলাদেশ তার অন্যতম। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই হাইড্রোজেন ফুয়েল বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। আর বাংলাদেশের জ্বালানি ইতিহাসে অন্যতম অংশ হয়ে থাকবে জাপান থেকে আনা এই গাড়িটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের নদীপথের আতঙ্ক ৭,০০০ অবৈধ বালখেট। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন এই জলযানের ধাক্কায় প্রতিনিয়তই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অভিযোগ আছে ব্যবস্থা না নিয়ে উল্টো ঘুষের বিনিময়ে অবৈধ এসব বালখেট অবাধে চলাচল করতে দিচ্ছে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তারাই। তবে ঘুষ নেওয়ার প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি-এর। আল মামুনের ক্যামেরায় মার্জিয়া মুমু রিপোর্ট। ৫,২২১ কিলোমিটার দীর্ঘ নদীপথে মূর্তিমান আতঙ্ক বালুবাহী নৌযান বালখেট। বুড়িগঙ্গা, তুরাগ, মেঘনা, শীতলক্ষ্যা সহ দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া গতিতে চলা বালখেটের ধাক্কায় প্রতিনিয়ত ডুবছে যাত্রীবাহী নৌযান, প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে ৪,৭০০টি নিবন্ধিত বালখেটের কথা বলা হলেও নদীতে চলছে ১১,০০০ বালখেট। আর এসব অবৈধ বালখেট চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ শুকানি দিয়ে। অনেকের মাস্টার সার্টিফিকেট নাই, ঠিক আছে, আমার সিনিয়র একজন আছে, একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি। বিআইডব্লিউটিএ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনুমোদনহীন এসব বালখেট। বালু ব্যবস্থাপনা যেটা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা দিয়ে থাকেন, সেখানে স্থানীয় পর্যায়েও একটু নজরদারি প্রয়োজন আছে। আমাদের কর্মচারী হোক আর পুলিশের কর্মচারী, অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া। বালখেটের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানকারী একমাত্র সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর প্রধান চলমান অনিয়ম নিয়ে দিলেন দায়সারা জবাব। কৌশলগত, কারিগরি এবং এর যে সমস্ত ক্রু এগুলি ম্যান করে, এখানে সবার মধ্যে সমস্যা রয়েছে। রাতের আধারে নদীতে বালুবাহী বালখেট চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি হলেও মানা হচ্ছে না বেশিরভাগ নদীতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফি কমানোর দাবিতে অধ্যক্ষকে তালাবদ্ধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, বরিশাল বিএম কলেজ প্রাঙ্গণে বেলা 12টা থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। এখানে রয়েছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তাদের যে দাবিটা সেটা হচ্ছে এই যে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ যেন সেই ফিতেই তাদের পরীক্ষা গ্রহণ করে। তাই এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4,000 টাকা মতো অনার্সের চতুর্থ বর্ষের জন্য নির্ধারণ করলেও পরীক্ষার ফি এই বিএম কলেজ কর্তৃপক্ষ 6,000 টাকা মতো বাড়িয়েছে। এই 2,000 টাকার কম তারা করতে চায় এবং তারা কিন্তু বেলা 12টা থেকে সড়ক অবরোধ করেছিল, কিন্তু 20 থেকে 25 মিনিট আগে এই সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীরা উঠে এসে এই বিএম কলেজের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছে এবং এই প্রশাসনিক ভবনের দোতলায় কিন্তু এই কলেজটির যিনি প্রিন্সিপাল, তিনি তার অফিস এবং সেই আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি এই প্রিন্সিপাল অফিসে কিন্তু প্রিন্সিপাল ডক্টর গোলাম কিবরিয়ার সঙ্গে এই কলেজের অন্যান্য যে শিক্ষক আছেন, শিক্ষক পরিষদের নেতারা আছেন, তারা রয়েছেন। তো এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে এবং শিক্ষার্থীদের দাবি একটাই, যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপালের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে এমন যে
অনার্স চতুর্থ বর্ষের যে ফাইনাল পরীক্ষার ফি কমানো না হবে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা এই জায়গা ছেড়ে এক চুলো নড়বেন না। বিএম কলেজ প্রাঙ্গণ থেকেও এই ছিল আমার কাছে সর্বশেষ। রাফি, বরিশাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। বাংলাদেশের উন্নয়নে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে সভায় তিনি বলেন, বেসরকারি খাতের অবদানে বাংলাদেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্রিটেনে বাংলাদেশিরা যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে, ঠিক তেমনি বাংলাদেশও মেধাশক্তি কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিবিআই প্রেসিডেন্ট। লন্ডন থেকে সানবীর রুপলের রিপোর্ট। ব্রিটেনের 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 10 লাখের বেশি বাংলাদেশির বসবাস। যুক্তরাজ্যে 3,12,000 কোটি ডলারের বিশাল অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানও কম নয়। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন খাতে কাজ করছেন প্রবাসীরা। এই মেধা ও দক্ষতা বাংলাদেশের অর্থনীতিতেও কাজে লাগানোর পরামর্শ দেন কো-ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লর্ড বিলোমোরিয়া। 89% of businesses today have at least one target related to decarbonization. যুক্তরাজ্যের বাজারে প্রায় 350 কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর বেশিরভাগই তৈরি পোশাক। তবে কৃষিজাত সহ অন্যান্য পণ্য বাজারজাত করতেও ব্যবসায়ীরা কাজ করছেন বলে জানান ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি। আমরা 2020 সাল থেকে এগ্রিকালচার ইভেন্ট নিয়ে কথা বলতেছি, ফার্মারদের সাথে আমরা কাজ করছি। বাংলাদেশে প্যারিশেবল প্রোডাক্টের যে এক্সপোর্টার, ওদের সাথে কাজ করছি। এবং মার্কেটে ঢুকতে হলে আপনাকে এই প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং সেফ ফুড প্রডিউস করতে হবে। লন্ডনের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজে যোগ দেন বাংলাদেশ যুক্তরাজ্যের ব্যবসায়ী ও প্রবাসীরা। গেল এক যুগে বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 38 years for Bangladesh GDP to grow from $8 billion to $38 billion. And it took 12 years for the GDP to grow from $38 billion to $330 billion. যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে 4.2 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বাংলাদেশিদের শ্রমে গড়া 12,000 রেস্তোরাঁ। সানবীর রুপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। টি-20 বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে দর্শকদের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আইসিসি। অফিসিয়াল শপ থেকে সমর্থকরা কিনতে পারবেন প্রিয় দলের জার্সি সহ নানা সুভেনির। খেলার পাশাপাশি আয়োজন সমানভাবে উপভোগ করছেন সমর্থকরাও। আবুধাবি থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশ মেতেছে ক্রিকেট উৎসবে। আরব আমিরাতের 3 ভেন্যু সেজেছে নতুন রূপে। বিশ্বকাপের উন্মাদনা স্থানীয়দের মধ্যে নেই বললেই চলে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগের সব ব্যবস্থা করে রেখেছে আয়োজকরা। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের বাইরে আকর্ষণীয় সব আয়োজন আইসিসির। আছে ফ্যান জোন, প্রিয় দলের জার্সি ক্যাপসহ নানা সুভেনির আইসিসির অফিসিয়াল স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। আইসিসি স্টোরে পাওয়া যাচ্ছে 9টি পণ্য। জার্সি ক্যাপ ছাড়াও যেখানে আছে চাবির রিং, ওয়াটার বটল, ফ্রিজ ম্যাগনেট। বিশ্বকাপ অভিজ্ঞতা সমর্থকরা যেন দীর্ঘদিন রোমন্থন করতে পারেন তার সবই আছে আইসিসির অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোরে। বিশ্বকাপে যেসব দেশ অংশ নিচ্ছে সব দলের জার্সি আমাদের স্টোরে পাওয়া যায়। দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার সমর্থকরাই বেশি জার্সি কিনছেন। মাঠে প্রিয় দল হারলে মন খারাপ হবে, তবে স্টেডিয়ামের বাইরে এসে মন ভালো করতে পারবেন সমর্থকরা। সঙ্গে ভোট দেয়া যাবে প্রিয় খেলোয়াড়কেও। খেলার বাইরে এসবেও বিনোদনের উপলক্ষ খুঁজে নিচ্ছেন দর্শকরা। খেলার আগে পরে অনেক দর্শকই এখানে আসছেন। আমাদের এই আয়োজন অনেকেরই ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আমি অনেক মজা করেছি। আমার সব থেকে ভালো লেগেছে এসবই ছিল ফ্রি।
থ্যাংক ইউ। করোনাকালে ক্রিকেটের মহাযজ্ঞ আছে অনেক বিধিনিষেধ, তবে এই আয়োজনগুলো মাঠের খেলার বাইরে পুরো আসরকেও করে প্রাণবন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিতীয় দিনের পণ্য গণপরিবহন ধর্মঘটে পথে ঘাটে চরম দুর্ভোগ। ট্রেন লঞ্চে বাড়তি ভাড়ার অভিযোগ, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। মন্ত্রীর সঙ্গে বৈঠকেও আসেনি সমাধান। সিন্ডিকেটের কারসাজিতেই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, অভিযোগ বিএনপির। দর সমন্বয়ের সুযোগে ভাড়া বাড়ানো হলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। এবং প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিকে চলছে গণ টিকাদান। 7 দিনে ভ্যাকসিন দেওয়া হবে 70 লাখ মানুষকে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।